নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। কথাই তো আসল সোনা, এবং আজকে যার কথা শুনবো বলে করছি অপেক্ষা, শি ইজ দ্য কুইন অফ লিটারেচার, ক্রিয়েটিভিটি, অ্যান্ড আই এম সো এক্সাইটেড অ্যান্ড অনার্ড যে ফাইনালি অবশেষে পেয়েছি ওনার সময়। আর দেরি না করে ইটস টাইম টু সেলিব্রেট দ্য লেজেন্ড লীনা গঙ্গোপাধ্যায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ লীনাদি ফর ইয়োর প্রেশিয়াস টাইম। থ্যাংক ইউ টু ইউ টু। ফাইনালি আমাদের দেখা হলো। অবশেষে দেখা হলো। হ্যাঁ, এবং সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি, তোমাকেও ভালোবাসা। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, নিজেকে ভালো রাখার জন্য তুমি কি করো? কাজ, কাজ, বই পড়া, গান শোনা, ছবি দেখা। অসাধারণ, মানে সব কিছুর মধ্যেই একটা ক্রিয়েটিভ স্পেস, তাই না? বলতে পারো। আচ্ছা, তো এই যে এরকম একটা জার্নি যেখানে লীনাদি কলম ধরা মানে সেই লেখাটা 100% হিট। লীনাদি যখন ক্যামেরার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেখানেও দারুণ ক্রিয়েটিভিটি। কিন্তু এই লীনাদি যখন ছোট্ট মানুষ লীনা ছিল, তার পরিবেশটা কেমন ছিল যেখান থেকে লীনাদি এই জার্নিটা করতে পেরেছে? পরিবেশ, বড় হওয়াটা, ওটা যদি একটু জানতে পারি। খুব ইন্টারেস্টিং, মানে বলতেও আমার খুব ভালো লাগবে, তোমার প্রশ্নটাও খুব ইন্টারেস্টিং। দেখো, আমার পরিবারে না একটা খুব লড়াই ছিল, কারণ অরিজিনালি আমরা পূর্ববঙ্গের, মানে আমার দাদুর কথা বলছি। সেখানে বিশাল ব্যাপার স্যাপার ছিল, যেমন সবাই বলে যে আমার জমিদারি ছিল, এত এত কিছু ছিল। তো ন্যাচারালি সত্যি সত্যি আমাদের সেটা ছিল, কারণ আমি যখন ভবিষ্যতে মাটি ছবি পরিচালনা করি, তখন কিন্তু আমি ওই বাড়িতেই শ্যুট করেছি। আমার বাড়ি, আমি 4th জেনারেশন, এবং সেই বাড়ি, সেই রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলো, সেই সমস্ত কিছু আমি দেখেছি। সেখান থেকে ফ্যামিলি যখন শিফট করলো, তখন কিন্তু একদম জিরো, ওই রকম ঐশ্বর্য থেকে একেবারে শূন্য থেকে শুরু হলো। যার ফলে আমি তার আঁচ পাইনি, কিন্তু আমার বাবা তো পেয়েছেন, আমার দাদুকে তো সেই স্ট্রাগলটা করতে হয়েছে। যার ফলে আমাদের পরিবারের না একটা লড়াই ছিল বরাবর, এবং মাটি কামড়ে থাকার একটা ব্যাপার ছিল। এই দুটো জিনিস আমার নিজের ভেতরেও হয়তো এইভাবেই এসেছে। আমি চট করে হার মানি না, এবং লড়াইটা করতে ভয় পাই না। এটা একটা বিরাট জিনিস আমি আমার ফ্যামিলি থেকে ইনহেরিট করেছি বলতে পারো। আর এমনিতে যৌথ পরিবার, অনেকে মিলে আমাদের বাড়িতে যারা থাকতেন, অনেকেই আমাদের খুব ডিরেক্টলি আত্মীয় এমন ছিলেন না, কিন্তু তারা আমাদের জীবনে অনেক কন্ট্রিবিউট করেছেন। তাদের সমানভাবে শাসন করার অধিকার ছিল। আর আমার ক্ষেত্রে ছিল যে আমার মা বাবার কাছে চাকরি সূত্রে চলে যেতে হয়, তখন আমি আমার দাদু ঠাকুমার কাছে থাকতাম। তো একটা মাকে মিস করার দুঃখ যেমন ছিল, তেমনি আমার একটা টানাপোড়েন ছিল যে দাদুকে ছাড়া থাকতে পারতাম না। তো যার ফলে দাদু আমার জীবনের একজন মানে বিশাল আইডল। তিনি হেডমাস্টারমশাই ছিলেন। তার কথা ছিল, আমি একটা কথা বললেই তুমি বুঝতে পারবে, যে আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব। যা কিছুটা একটা ছোট্ট সুটকেস, একটা টিনের সুটকেস। তো আমার ছোটোবেলায় খুব ওটা নিয়ে মানে নানা রকম ইমাজিনেশন হতো যে কী আছে ওই টিনের সুটকেসে, একদিন দেখব, কবে দেখব। দাদুকে প্রায়ই বলতাম, দাদু বলতে সময় হলে দেখাবো। তারপর দেখলাম একদিন দাদু ওই একটা দুপুরবেলা, পুজোর আগে আগে এরকম সময়, তখন না সব জিনিসপত্র রোদ্দুরে দেওয়া হতো। তো দাদু এই সুটকেসটা খুললেন, খুলে বললেন, এদিকে এসো, এদিকে আইসো, মানে বাঙাল কথা। কাছে গেলাম, বললেন যে এই দেখো, তোমার জন্য এই রাখছি। সেটা হচ্ছে দাদুর লেখা বই, গ্রামার। হ্যাঁ, তো আর কিছু খুব ইম্পর্ট্যান্ট বই, শেক্সপিয়ারও ছিল তার মধ্যে। তখন আমার শেক্সপিয়ার বোঝার বয়স নয়, কিন্তু দাদুকে দেখতাম মুখস্থ বলে দিতে পারতেন লাইন বাই লাইন। তখনকার দিনের মানুষ তো যেমন অঙ্ক জানতেন, তেমন ইংরেজি, তেমন সংস্কৃত। তো এই ছিল আমার সম্পদ, মানে আমার উত্তরাধিকার। আমার দাদু আমাকে এটাই দিয়েছিলেন, যেটা নিয়ে এত স্বপ্ন ছিল যে কি পাবো, মানে কি রাজৈশ্বর্য আছে, আসলে সেটা এটা। তো এখান থেকে খানিকটা বুঝতে পারছো যে বাড়ির মানে এনভায়রনমেন্ট কীরকম ছিল। লেখাপড়া, গান বাজনা, এবং ওই রকম সোকল্ড কোনো অ্যাম্বিশন আমাদের ছিল না। আমি ধরো যে জীবনে এসেছি আজকে, এটা কখনো আমি ভাবিনি, আমার পরিবারের কেউও ভাবেনি, হয়তো বাই ডিফল্ট বা চলে এসেছি। কিন্তু লেখাপড়া করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, এইটা কিন্তু বাড়ির একটা কি বলবো, তোমার রুলই ছিল বলবো, কারণ আমার পিসিরাও সবাই চাকরি করেছে। এবার বোঝা যাচ্ছে যে আসল সম্পদটা কি।
সো সেই টিনের বাক্সটা কি অ্যাকচুয়ালি এখনো মানে না, ফিজিক্যালি রয়েছে? এতবার বাড়ি বদল হয়েছে, তারপরে আমাদেরও, আমার বাপের বাড়ির কথাই বলছি, তারপরে সেটা আর নেই, তার অস্তিত্ব নেই, কিন্তু তার নুয়ান্সেসটা আছে। Of course, of course. So wherever your dadu is, I think he's always ever proud of you. And ওটাই আসল গয়নার বাক্সটা। আশীর্বাদ, আশীর্বাদটা চাই, বিশ্বাস করি আশীর্বাদ আছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। মাইয়া তো একেবারে দৌড়াইতেছে। তা নয়, গর্ব অহংকার সব খুব তুচ্ছ ব্যাপার, রাইট। তাই না? আশীর্বাদটা হচ্ছে সব থেকে বড় কথা। অবশ্যই, অবশ্যই, আমি সবসময় মানি, মানে এর থেকে ভালো আর আশীর্বাদ যে মুখে আমি আশীর্বাদ করছি না। বলে আয়ুষ্মান আশীর্বাদটা ভব না, ওরম তুমি হয় না। চলার পথে বুঝতে পারবে, ওইটুকুই। ঠিক ঠিক ঠিক। এবার অনেক কথা জানতে ইচ্ছে করছে, তাই আর দেরি না করে পরবর্তী প্রশ্ন। এই যে দাদু এবং ঠাকুমার সাথে বড় হওয়ার একটা অন্য আনন্দ, হ্যাঁ, আমার মনে হয় এটা মোস্ট আনকন্ডিশনাল লাভ। কারণ বাবা মাও কোথাও একটা সন্তানদেরকে বড় করে যে বয়সকালে তারা দেখবে। দাদু দিদা কিন্তু নিঃস্বার্থে সব কিছু করেন। কোন কথাগুলো তোমার জীবনে শোনা কথা শোনা, ওয়ার্ডস দ্যাট হ্যাভ বিন স্পোকেন টু ইউ ছোটবেলায় বা একটু বড় হওয়ার সময়, যে কথাগুলো আজীবন মনে রেখে দেবে? খুব কন্ট্রাডিকশন ছিল, Okay. এটা খুব ইন্টারেস্টিং। আমার দাদু যা বলতেন, ঠাকুমা তার উল্টো বলতেন। আমার দাদু বলেছিলেন যে যে কথাটা আমি সারা জীবনে ভুলি না, মানে ভদ্রলোক ছিলেন মাচ অ্যাহেড অফ হিজ টাইম, কারণ সেই সময় দাঁড়িয়ে উনি বলেছিলেন, তোমাদের, আমার বন্ধুদের বলেছিলেন, একটি বন্ধু বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল, তোমার বন্ধু? আমার বন্ধু, আচ্ছা। তখন ধরো ক্লাস 11-12-এ পরে, বিয়ে হয়ে যাচ্ছে। দাদু বলে, ও বিয়ে, আমার বিয়ে হচ্ছে, এটা বলেছিল। দাদু বলেছিলেন, মেয়েদের বিয়ে হয় কেন, মেয়েরা বিয়ে করে না কেন, তোমরা বিয়ে করতে পারো না? এই কথাটা আমার মানে সারা জীবন মনে থাকবে। দেখো, এখনও অনেকে এটা বলতে পারে না, এখনও অনেক মেয়ে বলে আমার বিয়ে ঠিক হয়েছে, ঠিক আমি বিয়ে করছি, এটা খুব রেয়ার বলেন না। ওভারঅল আমি শহর বাদ দিয়েও বলছি। ঠিক ঠিক ঠিক। কিন্তু ঠাকুমা ছিল মানে একেবারে নিয়মনিষ্ঠ, লক্ষ্মী মেয়েটি হয়ে থাকতে হবে। দাদুর ছিল লক্ষ্মীর সংজ্ঞাটাই আলাদা। সন্ধেবেলা পড়াশুনো করছি, পড়তে বসেছি, খুব ডিসিপ্লিন লাইফ আদারওয়াইজ ছিল, হঠাৎ ডেকে নিতেন, চলে এসো আজকে। দাদু না নজরুলদের সঙ্গে সঙ্গ করা মানুষ, গান বাজনা ইত্যাদি। এসে বলতেন, আজকে আমাদের এখন গানের ক্লাস হবে, এখন আমি গান শেখাবো, তুমি গান তুলবে। এই গান শুরু হলো, নজরুল গীতি বা বিভিন্ন গান। তো সেটা একটা আনন্দ। আর ঠাকুমা চিৎকার করতো, ওর পড়ার সময় তুমি খালি ডিস্টার্ব কি করো। করতাছো? হ্যাঁ, ঠাকুমা বাংলা কথা বলতো ও না। আচ্ছা। খুব সফিস্টিকেটেড লেডি আদারওয়াইজ, okay. কিন্তু খুব ডিসিপ্লিনড। এবং মেয়ে সম্পর্কে একটা ছাঁচ ছিল, যে একটা মেয়ে যেরকম হতে হয়, মানে বলে সেরকমই। প্রথাগত ধারণা সেরকমই হতে হবে। আর দাদু ছিল ঠাকুমার কথা অনুযায়ী, উড়নচণ্ডী তুমি ওকে বানাচ্ছ। আর দাদু বলতো, বেশ করছি, একটু একটু উড়নচণ্ডী হওয়া দরকার। তো এই হচ্ছে দাদু ঠাকুমার কম্বিনেশন। তো সুতরাং ওই দুটো চাপ ছিল, একটা হচ্ছে সব ভাঙো, আর একটা হচ্ছে গড়ো, মানে ভাঙবে না, যেমন আছে তেমন থাকো। এইটা হচ্ছে ব্যাপার। আমার এত প্যাম্পার্ড ছিলাম, খুব বলতেও লজ্জা করছে, খারাপও লাগছে, কিন্তু সত্যি কথা, গল্প যখন Of course, শুনছি please. আমরা বলবো। আমার বইয়ের সেলফ আর কি, ছোটোবেলায় এত প্যাম্পার্ড ছিলাম, সব গুছিয়ে দেওয়ার আমার কাকিমা গোছাতো, দাদু গোছাতো ইত্যাদি। এবার আমার স্কুলে চলে যেতাম, জামা কাপড় বালতিতে রাখা থাকতো। ঠাকুমার শিক্ষা ছিল যে তোমাকে নিজের জামা কাপড় নিজেকে কাচতে হবে, ধুতে হবে। আমার দাদু আমাকে আড়াল থেকে বলতো, চলে যাও, আমি করে দেবো। তার যুক্তিটা ছিল, আমার নাতনির কবজি খুব সরু, দুর্বল, ওর ব্যথা লাগবে। Sweet. এবার লুকিয়ে লুকিয়ে করে দিত, ধরা পড়ে গেলে প্রচণ্ড বকা খেতাম। মানে আমার সব কাজগুলো দাদু এইভাবে করে দিত, লুকিয়ে লুকিয়ে। হোম টাস্ক আছে প্রচুর স্কুলে, কঠিন হোম টাস্ক। ঠাকুমা তো সেটা খেয়াল রাখতো, কারণ বাবা মা থাকে না, তাদের মেয়ের দায়িত্ব নেওয়া, কিছু হলে তো বলবে। ঠিক। পরবর্তীকালে একটু বড় হয়েছে যখন, স্কুল থেকে ফিরছি 11-12 ধরো, কোনো দিন 10 মিনিট দেরি হয়েছে, 5 মাথার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আর আমাদের বাড়ির অলিখিত নিয়ম ছিল যে তোমাকে সন্ধ্যের শাক বাজার আগে বাড়ি ফিরতে হবে। ওই সময় আমাদের সবারই কিছু নিয়ম ছিল, মিডল ঠিক, ক্লাস ঠিক। ভ্যালিউ ছিল। তো কোনো দিন যদি দেরি হতো, ওই 5 মাথার মোড়ে দাঁড়িয়ে থাকতো, মানে ঘরে থাকতে পারতো না। কেন দেরি হলো, ওইখান থেকে চার্জ করতে 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 আসবে। তো এইরকম একটা অদ্ভুত মানে মেশানো ব্যাপার ছিল বাড়িতে। একদিকে কাকু পিসিরা সবাই খুব প্যাম্পার করতো, ছোটো পিসি খুব রাগী ছিল, সে টিচার,
সে একেবারে পড়ার যদি ঠিকমতো না পারি হাতে একটা লাঠি নিয়েই বসতো, মারতে পারতো না, কারণ দাদুর নিয়ম ছিল যে বাড়িতে কারোর গায়ে হাত দেওয়া যাবে না। আচ্ছা। আর আমার ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই, মানে সবাই বলতো যে আমি আমি যদি নষ্ট হই আমার দাদুর জন্য হয়েছে। আর এই যে তুমি এত স্পষ্ট হয়েছে এবং এত সুন্দর হয়েছে আর পৃথিবী জয় করছো, এটা দাদুর জন্যই হয়েছে? সেটা জানি না, কিন্তু মানে দাদুর ভালো মন্দ সবই আমার আর কি, ওরকমভাবেই sweet. হয়েছে। হ্যাঁ, আর ঠাকুমা ছিল খুব মেয়ের মতো থাকবে, ঠিকঠাক কথা বলবে, নরম সরম কথা বলবে। দাদু বলতো তুমি সবসময় ফাইট করবে, তোমায় যদি কেউ অন্যায় বলে তুমি ছেড়ে দেবে নাকি? মেয়ে হয়ে কি অপরাধ করেছো? মেয়ে জন্ম কি অপরাধের? এটা ছিল দাদুর, মানে এই কথাগুলো আমার খুব মনে পড়ে। দারুণ। আর দাদু ঠাকুমা কি বলে ডাকতেন, মানে ডাকটা কি ছিল? ডাক নামটা বলবো না। ওকে, ঠিক আছে, একটাই ডাক নাম? না, অনেক নাম ছিল। তাহলে একটু নামগুলো শুনি, কয়েকটা শুনি। দাদু ডাকতো টুকটুকি বলে, হাউ সুইট। যেটা আমি নই। আচ্ছা, তুমি টুকটুকি টুকটুকি এরকম হবে আর কি ফার্স্টে তোমার অনেক নাম ছিল, মানে মামার বাড়ি থেকে নাম দিয়েছিল দেবযানী। ওকে। হ্যাঁ, তো আমার বাবা তখন হঠাৎ কোথা থেকে একটা, আমার দাদু কত স্মার্ট, দাদুর আমার যে লীনা নামটা আমার ইউনিভার্সিটিতেও পর্যন্ত আমি কাউকে পাইনি যে আমার রাইট, ভেরি একই- আনকমন একই- নেম। একই নাম আছে। এখন হয়তো তুমি দেখবে আমার দাদুর রাখা নাম, ঠিক আছে? তো দাদুর পছন্দগুলোই আলাদা ছিল। আমার বাবা কোথা থেকে একবার মনে হলো যে আমার মেয়ের নাম সবাই রেখে দিল, আমি তো কিছুই রাখতে পারলাম না, কাবেরী নাম রাখলো। কাবেরী, হ্যাঁ, তা আমার মা বললো যে কখনো এই নামে কোনো দিন ওকে ডাকা হবে না, এরকম একটা জঘন্য নাম তুমি রেখেছো। বাবা কিছুদিন চেষ্টা করলো, কাবেরী কাবেরী, আমি না সারাই দিতে ভুলে যেতাম। তারপরে ওই নামটা মরে গেল আর কি, আর নেই। রাইট। এরকম অনেক নাম ছিল, অনেকে অনেক মজা করে, কেউ মনি বলতো, মজা করে করে ডাকতো সবাই আর কি। মানে হয় না বাড়িতে তখন একটাই বাচ্চা, আমি যখন মানে আমার বড় হওয়াটা, আমি একমাত্র মেয়ে, তো যার ফলে একটু বেশি প্যাম্পার্ড, এবং সবার মধ্যে জয়েন্ট ফ্যামিলি, এইরকম সব অদ্ভুত অদ্ভুত নামও আছে, সেটা আর বলতে পারবো না। তার মানে এই নামটাও দাদুর গিফট? না, নাম নাম আমি, হ্যাঁ, আমার নাম দাদুর দেওয়া। তো তুমি যে এত ক্যারেক্টার সবসময় সৃষ্টি করে চলেছো, তোমার কলম খাতা এখানেই, মানে সরস্বতী সব কিছু সামনেই রাখা, সো এই দাদুর চরিত্রে কি আমরা মাঝে মাঝেই দাদুর ব্যাপারটাতে কি দাদু ফিরে আসেন? দাদু না, মানে বিয়ন্ড এভরিথিং আমার কাছে, আমি দাদুকে ধরতে পারবো না, এত ডাইমেনশন, ও, ওটাকে আমি ওই খাঁচায় আনতে পারবো না, পারিও নি কোনো দিন, অন্যরা এসছে, কিন্তু দাদু দাদু এমন একটা জায়গায় আছে, আমি আর সেটা চাইও না, আচ্ছা, মানে ওখানেই থাক। ওটা তোমার জন্য এক্সক্লুসিভ? হ্যাঁ, ওটা ওখানেই থাক, তাকে পুরোটা ধরা যাবে না কখনো। আচ্ছা, আচ্ছা, অনেক কিছু আজকে জানতে চেষ্টা করব, কারণ সত্যি বলছি ইউ আর সাচ এ সেলিব্রিটি যে গুগল করলে কাজের খবর চলেই আসে, কোন সিরিয়াল শুরু হচ্ছে, দারুণ প্রজেক্ট, কোন লেখা হচ্ছে, কোন অ্যাওয়ার্ডস, কিন্তু গুগলের বাইরে তোমাকে আজকে একটু জানার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। ছোটবেলায় হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং ইউ হ্যাড রিটেন, সেটা মনে পড়ে? মানে হ্যাঁ, যখন মনে লেখা, পড়ে, মনে পড়ে। হ্যাঁ, ছোট করে একটু জানতে পারি? ছোট্ট করেই বলছি, আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম বাড়ির সঙ্গে, তো সেখানে ক্লাস 6-এ পড়ি তখন, ফিরে এসে একটা প্রেমের গল্প লিখেছিলাম। হ্যাঁ, তো বিয়ে বাড়িতে গিয়ে ওই রকম কাউকে দেখে হয়তো মনে হয়েছিল, চলে আসার সময় খুব মন খারাপ করেছিল, ক্লাস 6। তারপরে হারিয়ে গেল, সেও কোথায় আমি জানি না, তাদেরও কোনো আত্মীয়র আত্মীয়, বাড়ি এসে একটা প্রেমের গল্প লিখেছিলাম, আমার মা ধরে ফেলেছিল, পড়ে শোনা, আমাদের বাড়িতে নিয়ম ছিল, তুমি যা কবিতা লেখো যাই লেখো পড়ে শোনাবে। বাহ, তো সেটা তো ভয় করছিল পড়ে শোনাতে, কিছুতেই পড়ে শোনাবো না, মাও ছাড়বে না, বাড়ির সবার সামনে বসে ওই গল্পটা পড়া হলো, মা পড়লো। তারপরে প্রথম যেটা মানে অ্যাওয়ার্ড reaction, পেলাম, হ্যাঁ। অ্যাওয়ার্ড হচ্ছে ঠাস করে এক চড়, এটা আমার জীবনে প্রথম পুরস্কার লিখে। প্রেম নিয়ে যখন কথা উঠলে এবার একটু প্রেমের কথা হোক। তোমার কাছে প্রেম এবং ভালোবাসা দুটোকে তুমি কিভাবে দেখো, জানবো লীনা গঙ্গোপাধ্যায়ের পয়েন্ট অফ ভিউ। দেখো, প্রেম হচ্ছে সর্বব্যাপী, যা চরাচরে ছড়িয়ে পড়ে, জীবনে তো থাকেই, সবসময় ব্যক্তি হতে হবে তার কোনো মানে নেই। প্রেমটা এত সর্বব্যাপী, তুমি প্রকৃতি প্রেমও করতে পারো, তুমি মহাকাশকে ভালোবাসতে পারো, তুমি তোমার বাড়ির পেটকে ভালোবাসতে পারো, তুমি ঘাস ফুল পাখি সবাইকে ভালোবাসতে পারো। আমার মতে ভালোবাসাটা আরেকটু ছোট গণ্ডিতে, একটু 1:1। ভালোবাসাটা যদি আমার আমার ক্ষেত্রে বলো, আমি মনে করি যে
ভালোবাসার ক্ষেত্রে আমি একজন মানুষকে ভালোবাসলাম, কিন্তু প্রেমটা মানে সার্বিক, অনেক ওপরে, অনেক ওপরে। আমার কাছে লার্জার দ্যান লাইফ প্রেম। প্রেম কখনো আমাকে বিষণ্ণ করে না, ভালোবাসা বিষণ্ণ করে। তো প্রেম সবসময় আনন্দ দিয়েছে। ভালোবাসায় যেমন বিষণ্ণতা আছে, দুঃখ আছে, আনন্দও আছে, কিন্তু এগুলোও আছে। প্রেম, আমি যে বললাম প্রেম মানে এর অনেক ঊর্ধ্বে, তো তাই প্রেমে যদি সত্যি সত্যি পড়া যায় বা প্রেম যদি ভেতরে থাকে, ওটা একটা আলোর মতো। সেই আলোটা তোমাকে সর্বক্ষণ একটা লাইট দেয়, ভেতরে দেয়, তুমি বাইরেটাকেও তার রিফ্লেকশনে আলোকিত দেখো। এটাই আমার কাছে প্রেম। দারুণ, মানে অ্যাবসলিউটলি ফলিং ইন লাভ উইথ ইয়োর ওয়ার্ডস। প্রেম ভালোবাসা নিয়ে কথা হলো, অ্যান্ড হাউ টু ইভেন এক্সপ্রেস যে আমরা সবাই তোমায় কত ভালোবাসি। তো ফ্যান ফলোয়িং এসব তো থাকবেই, কিন্তু লীনা গঙ্গোপাধ্যায় যখন একদম একা থাকেন, একদম একা, বই বোঝাই যাচ্ছে, ঘরে ভর্তি বই বন্ধু রয়েছে, তাও কি কিছু থাকে এমন কিছু যেটা লেখার বাইরে, কিছু করার বাইরে মি টাইম যখন তুমি পাও? কারণ তোমার তো অনেক সময় লেখাটাও কাজের মধ্যেই পড়ে যায়, নিজের জন্য কি লেখাটা লেখো? তো সবসময় কাজের, এখন সেটা কাজেরই হয়ে গেছে। তার জন্যই জিজ্ঞেস করছি। এখন লেখার অবসরটাই অবসর, Right. যদি অবসর পাই যখন, সেটাই অবসর। হ্যাঁ, অনেক কিছু করতে ইচ্ছে করে আমার। আমি যেমন ঘর সাজাতে খুব ভালোবাসি, তো আমার বাড়িতে কখনো কোনো ইন্টেরিয়ার দিয়ে কিছু করাই ও, এটা পুরোটা তুমি মানে হ্যাঁ, বিউটিফুল। একদম একদম নিজের মতো, যেরকম দেখছো নর্মাল কমফোর্টেবল, সেরকমই আমার মনে হয় বাড়ি সেরকমই হওয়া উচিত। রান্না করতে ভালোবাসি, আচ্ছা, করিও, তো সেটা বন্ধুরা জানে, মাঝে মাঝে রান্না খাওয়াইও। তো এইরকম আর কি, এত প্যাশন, এত কিছু আছে আর কি। সে তো প্যাশন অবশ্যই। মানে এত বিষয় আছে। গান শোনাটা তো চলতেই থাকে, গান কানে থাকে, তো গান শুনতে শুনতে সব কিছু হয়। আবার এক এক সময় কোনো কিছুই করি না, শুধুই ভাবতে থাকি, কী ভাবি তাও জানি না, মানে খুব কংক্রিট কিছু ভাবছি তেমন নয়। অনেক পুরনো কথা মনে পড়ে, ছোটোবেলাটা ভীষণ বারবার ফিরে আসে। আর এখন যেটা হয়েছে, গত বছর অষ্টমীর দিন বাবা চলে গেলেন। দাদুর পরে বাবা আমার জীবনের মানে পিলারই বলতে পারো। বাবা বহু দিন পেলাম বাবাকে, সেই জন্য হয়তো আরও বেশি মিস করি। তো সেইটা এখন ভীষণ বাবার কথা মনে পড়ে। এমন অদ্ভুত অদ্ভুত সময়, অদ্ভুত অদ্ভুত ফিলিং হচ্ছে, মানে বোঝাতে পারবো না। এটা একদম নিজস্ব, যে মনে হয় বাবা এসেছিল, মনে হয় এটা বাবা করলো, এইরকম। তো সেই সব নিয়ে চলছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি চলে যাওয়া তো চলে যাওয়া না, চলে যাওয়া হচ্ছে রয়ে যাওয়া। হ্যাঁ, সেটা ফিল করছি। হয়তো থাকার সময় এত ব্যস্ত থাকতাম, কত সময় হয়তো বাবা যতটা কথা বলতে চাইতো ততটা কথা বলতে পারিনি। এখন যে সময়টা ওই রকম একটা সময় পাই না, বাবার সঙ্গে কথাই বলি, বা কথা বলা মানেও ওই লেখার ফর্মেই থাকে। আমি যখন ঝড়ে পড়ি খুব, ধরো বাইরে থাকছি, বাবা জানেন, গতবার হয়েছিল মালদাতে গেছিলাম ভিজিটে কমিশন থেকে, তো প্রচণ্ড কালবৈশাখী এবং রাস্তায় বাইপাসে আমরা তখন, বাবা টেলিভিশনে দেখছিলেন, ওইখান থেকে ফোন করেছেন, কিরে, কারণ জানি আমি ঝড়ে খুব ভয় পাই, মানে বাজ পড়লে মারাত্মক ভয় পাই। আচ্ছা। তো ওই রকম রাস্তায়, মানে আমার খুব মোটা ভারী গাড়ি, কিন্তু সেটা কাঁপছিল, তো ড্রাইভার খুব সেফ হ্যান্ডে চালায় বলে ও দাঁড় করিয়ে, পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর খুব ভয় পাচ্ছিলাম। ঠিক সেই সময় বাবার ফোন। গ্র্যাজুয়ালি ঝড়টা থেমে গেল নিজস্ব নিয়মেই, কিন্তু বাবার এই কথাটা খুব, মানে কে ঠিক আছিস তো, আরে ঝড় বৃষ্টি দেখাচ্ছে টিভিতে, তুই কোথায়, এইটা তো আর বলার কেউ নেই। ওইটাই। এইবারে যখন কালবৈশাখী এবারও এলো, সেই তখন আমি লিখেছিলাম যে এবার কেউ আর বললো না তুই ভয় পাচ্ছিস, কেমন আছিস। তাই এগুলো হয়, এগুলো তো আগে, এই অভিজ্ঞতা তো আগে ছিল না, এটা নতুন জীবনে। যা কিছুই হয় মনে হয় বাবাকে লিখে রাখো, বাবাকে জানাই, এই আর কি। আমার মনে হয় মানে বাবা মা এমন দুটো শব্দ, দুটো শুধু শব্দ নয়, দুটো হচ্ছে আমাদের অস্তিত্ব। মানে আমার সবকিছুই, আমাদের জীবনটা কিন্তু তাদেরকে ঘিরেই। তারা আজকে হয়তো সারা জীবনেও আড়াল হয়ে যায়, চোখের আড়াল হয়, সত্যি মনের আড়াল হয় না। হয় না। অ্যাকচুয়ালি মনটা তো তারাই তৈরি করেছে, মনটাই তো তারা না। ওকে, আমরা একটু না ভীষণ একটু একটু মেঘলা গল্প হয়ে যাচ্ছে, দুঃখের দিকে চলে গেছি। হ্যাঁ, এবার একটু একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে করতে ইচ্ছে করছে। এই যে তুমি, তোমার দুটো চোখে গল্প ভর্তি, মানে দেখে মনে হয় যে ইটস অলওয়েজ ইউনো মেকিং স্টোরি, Starting ইটস something. ক্রিয়েটিং কাহিনী। এই যে চোখের ভাষাটা,
এটা তোমার মনে হয় তুমি কার থেকে পেয়েছো, বাবা, মা? না, আমার চোখের ভাষা আছে তো কেউ বলেনি, তুমি বললে। এটা হতে পারে না। যারা সত্যিকারের তোমায় চেনে তারা নিশ্চয়ই ভাষা পড়েই চিনেছে নাকি জানি না, মানে চোখের ভাষা সত্যি বুঝি না। মানুষকে স্টাডি করতে খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই, এবং মানুষের সঙ্গে মিশতে পারি আমি। Right. আমি আদারওয়াইজ খুব মেলামেশা করি, তো আমার ওই মিনারে থাকা জীবন নয়, যার ফলে অনেক মানুষ, অনেক রং চলে আসে। আর প্রত্যেক মানুষের জীবনেই তো ঝুড়ি ঝুড়ি গল্প, সে তো অবশ্যই, গল্প দিয়ে তুমি শেষ করতে পারবে না, রাইট। ওই রকমের। দারুণ, অনেক কিছু জানবো, কিন্তু এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি, তাহলে একটু ছোট প্রশ্ন ছোট উত্তরের ব্যাপার হতে পারে। ঘুম থেকে উঠে প্রথম কি করো? ঘুম থেকে উঠে প্রথমে আমি একটা ম্যাজিক ওয়াটার বানাই, সেটা খাই। ও মাই গড, ম্যাজিক ওয়াটারে কি থাকে? মানে আরেকটু শব্দ, আরেকটু ভাষা, আরেকটু ম্যাজিক ওয়াটারের ম্যাজিক রেসিপি ওয়াটারটা বলে জানবো? দেবো? হ্যাঁ, রেসিপিটা বলে দেবো না? আচ্ছা, শসা থাকে, লেবু থাকে, হলুদ থাকে, ও গোটা রাত ভিজিয়ে রাখি, ডিটক্সও বলতে পারো। ওইটা আমাকে সারাদিন খুব ফ্রেশ রাখে। আচ্ছা। তো ওটা আমি সকালবেলা প্রথম ওটা দিয়ে শুরু হয় দিন, আচ্ছা, কারণ আমি চা কফি খাই না। রাইট। আচ্ছা। চা কফি ছাড়া লেখো কি করে এত? না, কোনোদিন তো অসুবিধা হয়নি। ছোট থেকে কখনোই চা কফি বাড়িতে খাওনি? ছোটবেলায় বারণ ছিল, ছোটদের চা খেতে নেই। আমি আর সেই ছোটটা বড় হলাম না। খুব ভালো হয়েছে, তাই জন্য এত সুন্দর লেখা বেরোচ্ছে, তা আর জানি না। কাজ হয়। কিন্তু ম্যাজিক ওয়াটারটা আমায় খুব কাজ দেয়, Right. এনার্জি দেয়। রাইট, এটা দারুণ। এই চায়ের গল্পে হচ্ছে যে আমার খুব ভালো লাগতো বাবারা যখন স্পেশালি শনিবার দিন বিকেলবেলা স্কুল থেকে এসে বাবা মা চা খাচ্ছে, আমিও বায়না করতাম, তো ওরা ওই বড়দের কাপে একটু ঢেলে দিত। তো আমার প্রত্যেকবারই তাতে অবজেকশন হতো। একটা শনিবার আই রিমেম্বার ক্লাস 1-2-তে পড়ি, আমি বলেছি চা, গোটা। আমাকে বলছে ঠিক আছে তোমাকে আজকে 1 কাপ চা দেওয়া হবে। অ্যান্ড ওই যে মুহূর্তটা ওয়েট করছি ফর দ্য ফার্স্ট কাপ অফ টি, যেটা পুরো 1 কাপ আসবে আমার জন্য, লিটারালি এলো কাপটা, কিন্তু বাবা বাজার থেকে এইটুকু একটা পোর্সলিনের কাপ নিয়ে এসেছিল। সো সুইট। সো সুইট। তো এই মুহূর্তগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর পরের ছোট প্রশ্ন, নতুন যখন কোথাও যাও, একদম নতুন জায়গা, নতুন কোনো পার্টি বা কোনো একটা জায়গা যেখানে যাওনি, সবাই অপরিচিত, প্রথম কি অবজার্ভ করো? প্রথম কথা, আমি খুব পার্টি গোয়ার নই। আমার খুব অস্বস্তি হয় অনেক অজানা লোক একসঙ্গে থাকলে। আমি 1:1 খুব কমফোর্টেবল, যার ফলে আমি অ্যাভয়েড করি। আমি ব্যস্ত মানেই হচ্ছে যে আমি ওটাতে যাব না। সরি, সবসময় নয়। এটা সবাই কিন্তু নোট করে রেখো। না, ওটাতে আমি যেতে, তুমি আমাকে খুব একটা দেখবে না, রাইট, আমি এক্স্যাক্টলি দেখিও নি তুমি তোমাকে। দেখবে না, মানে হলে না, আমি প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হতো। সে তো অবশ্যই। ওটা আমি মানে পারি না বলে যাই না, দিস ইজ মাই লিমিটেশন। তো সুতরাং অপরিচিত লোকের ক্ষেত্রে আমার এই সমস্যাটা আছে। আমি 1:1 খুব কমফোর্টেবল, ছোট বৃত্তে খুব কমফোর্টেবল। অনেক লোকের সঙ্গে একসঙ্গে আমি কমফোর্টেবল নই, সেটাকে কাভার আপ করি। কিন্তু আমি জানি ভেতরে ভেতরে যে আমি বেসিক্যালি খুব ইন্ট্রোভার্ট। তো ওপরে দেখলে বুঝবে না হয়তো, সেটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু সেটাতে আমার ভালো লাগে না, আমি স্বচ্ছন্দ নই, তাই আমি অ্যাভয়েড করি। আচ্ছা, পৃথিবীতে বহু দেশ গেছো, বহু জায়গা গেছো, প্রথম বিদেশ কোনটা ছিল? প্রথম বিদেশ সিঙ্গাপুর। সেম পিঞ্চ। তাই কোন একটা জায়গা এখনো যাওনি, ডেফিনেটলি যাবে? অনেক জায়গায় যাইনি, অনেক জায়গায় গেছি, যেমন অনেক জায়গায় যাইও নি। যেমন আমার জার্মানি যাওয়া হয়নি এখনো, আমার খুব ইচ্ছে আছে যাওয়ার, বিশেষ করে ওখানকার গ্রামগুলো। অসাধারণ। হ্যাঁ, ওটা আমার খুব ইচ্ছে আছে যাওয়ার। আচ্ছা, যখন তুমি ছোট ছিলে, তখন যে সকল বন্ধু বান্ধব ছিল, সেই সকল বন্ধু বান্ধবের সাথে কি আজকেও যোগাযোগ আছে লীনা গঙ্গোপাধ্যায়ের? কিছু কিছু বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু মুশকিল হয়েছে কি জানো তো, যখন মানে এখন তাদের যখন দেখি, তারা এত সংসারী, মানে এত নিজের জীবনের বৃত্তে ঢুকে আছে, আমি না আর মানে অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, ওয়েভলেন্থটা আর ম্যাচ করে রিলেট করতে পারো? হ্যাঁ, সেটা হয় না। কিন্তু কলেজ ইউনিভার্সিটি বলবো আমি অবশ্যই, সেই বন্ধু আজও আছে, আজই তার সঙ্গে মিট করব। ও দারুণ। হ্যাঁ, তো সেগুলো আছে, সেই সব বন্ধুদের গ্রুপ আছে। স্কুল লাইফের বন্ধু যারা, তাদের সঙ্গে দেখা হয়, আমি চিনতে পারি না, মানে এত বদলে গেছে তারা জীবন যাপনে, নিজেদের ক্ষেত্রে, মানে সব হাল ছেড়ে দেওয়া। তো তখন আর মানে কোনো কথা দিয়ে সেতু বাঁধা যায় না। ঠিক 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 ঠিক। কোন 3টে বই ছোটবেলায় পড়েছিলে
যেই বইগুলো তোমার মনের জানলা দরজা সব খুলে দিয়েছিল? এক তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এটা আমার ভীষণই মনে আছে। ঠাকুরমার ঝুলি, ঈশপের গল্প। ওহ, দারুণ। এখন তো প্রচুর বই, মানে বই তো একটা নিজস্ব জগৎ, তাও 3টে বই যেটা সব মানুষের থাকা উচিত, যেই বইগুলো ছাড়া জীবনে খুব বলা মুশকিল গো, এত অসংখ্য বই ভালো I know. লাগে, আর এত অসংখ্য বই পড়িও নি এখনো, আর সারা জীবনেও পড়তে পারবো না। কি তাও করে- মনে হয় না কি যে করে যারা বলবো? একটু দেখো গীতবিতান, গীতবিতান ছাড়া জীবন চলা মুশকিল আছে সম্ভব না, আমার ক্ষেত্রে। আর ধরো মানে এত বই আমি কি বলবো, আমার শিশিরদার ঘুণ পোকা খুব সবসময় মনে থাকে। এরকম অনেক অনেক অনেক। লেখকের অনেক বই আছে। আগুন পাখি, হুমায়ুন আজাদের, যার সাবিত্রী উপাখ্যান। তো এইরকম অনেক লেখা আছে। মাঝখানে খুব ভালো, খুব তার লেখা আমার ভালো লাগতে শুরু করলো খালিদ হোসেইনি। হ্যাঁ, তো 3 নম্বর বইটা পড়ে আর মানে অপেক্ষা করে থাকতাম। 3 নম্বর বইটা পড়ে আর আমার আর ইন্টারেস্টটা হারিয়ে গেল, কারণ প্রথম দুটো বই এত ভালো, কাইট রানার আর থাউজেন্ড স্প্লেন্ডিড সানস। রাইট। তো এই আর কি। তারপরে অনেক নতুন নতুন বই আসে, পড়ি। এখন তো বই পড়ার, বই লেখার প্যাটার্নটা বদলেছে, বদলে গেছে, সারা হ্যাঁ। বিশ্বেই বদলেছে। ধারণ মানুষ অনেক রিয়েলিটি নিয়ে কথা বলে, সেই বানানো গল্প তো কোথাও নেই। বেটি মাহমুদের একটা বই পড়েছিলাম, নট উইদাউট মাই ডটার, এটা আমার সারা জীবন মনে থাকবে। একটি মা কী করে একটা বাচ্চাকে রেস্কিউ করলো তার বাবার কাছ থেকে। ও, এটা একটা অসম্ভব, অসাধারণ, মানে এখনও সে বেঁচে আছে আর কি। তারপরে ধরো মাই ফিউডাল লর্ড, এই বইগুলো খুব খুব মানে টাচ করে। এরকম বাংলাও অনেক আছে, প্রচুর অনেক বই। আছে। রাইট। এই প্রশ্নটা করার মেইন উদ্দেশ্য যে এই যে বইটা মনটাকে তৈরি করে না, কোথাও একটা আমার মনে হয় যে আজকালকার জেনারেশনটা একটু বই থেকে সরে সরে গেছে, হ্যাঁ, যাচ্ছি। গেছে। হ্যাঁ, মানে আরও সরে যাচ্ছি। তাই বই পড়া, একটু মুহূর্তটাকে স্ক্রিনের বাইরে কাটানোর জন্য প্রচেষ্টা, শোনা কথা শোনায় যদি একটু শুনে আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি আর কি। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যখন প্রথম রোজগার করলে, প্রথম রোজগারের টাকাটা দিয়ে কী করেছিলে? প্রথম রোজগার করেছি 15 টাকা, গল্প পড়েছি, রেডিওতে গল্প পাঠ, স্বরচিত গল্প পাঠ, 15 টাকা পেয়েছিলাম। তো আমার বাড়িতে বলা হলো যে ওই টাকা তুমি ধরতে পারবে না, ব্যাংকে রাখতে হবে। তা চেকই তো দিয়েছে, টাকা তো আর ক্যাশ। হ্যাঁ, সেটা তো ক্যাশ দেবে। এবার তারপর অনেকবার পড়েছি, যতবার হয়েছে কোনোদিন টাকাটা দেয়নি, আর ওই টাকাটাই আমার জীবনের দুর্মূল্য আর কি। মানে সব থেকে আকাঙ্ক্ষা ছিল ওই টাকার ওপরে, যতই পুজোতে গিফট দিচ্ছে, যে কোনো জন্মদিনে দিচ্ছে, কিন্তু ওই টাকাটা শোধ হতো না কোনো দিন। তুমি তো ওই টাকাটা আমাকে দিলে না, মানে তার অনেক গুণ দেওয়া হয়ে গেছে, কিন্তু ওই টাকাটা, ওটা আমার নিজস্ব টাকা, তো সেইটা কিন্তু আমি কোনোদিনই পাইনি। আচ্ছা। তারপরে সেই অ্যাকাউন্টটাও কোথায় গেছে আর কোনোদিন অপারেটও করা হয়নি। মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওটাও চলে গেছে, তারপরে অন্য জীবন, অন্য কিছু, ওইটা আর মানে রয়েই গেল আর কি, হয়তো ব্যাংকের কাছেই গচ্ছিত রয়ে গেছে। তাই রয়ে গেছে। কোন একটা ব্যাংক কিন্তু অনেক বড়লোক হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো 15 টাকা, অনেকগুলো জমে গেছে। পরে ফাইনালি 125 হয়েছিল, বাড়তে বাড়তে এবং সেটা আজকের দিনে কত হয়েছে? আজকের দিনে কত বলো? ওফ, দারুণ। যখন তুমি খেতে বসো, কোন খাবারটা টেবিলে থাকলে সবচেয়ে খুশি হও? দেখো এখন না আর খেতে বসি না, ঘুরে ঘুরে খাই। ও, কাজের মধ্যে কেউ খাইয়ে দেয়? না, কেউ নিজেই খাই, কিন্তু ওই বসে খাওয়া খেলে আচ্ছা, প্রথম তো আচ্ছা। খাওয়া বেশি হয়ে যায়, বুঝতে পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যি অনেক সময় সকালের দিকে সময় থাকে, সময় থাকে না। কোনো রকমে খেয়ে চলে যাই। খেতে বসি, একটা দিন বসি সপ্তাহে, একটা কোনো ছুটির দিন, একটু হালকা চাপ কম, সন্ধেবেলা মানে রাতের দিকে, দুপুরে নয়, আচ্ছা, ওইটা গুছিয়ে খেতে বসা হয়। কোন খাবারটা পাতে থাকলে সবচেয়ে খুশি লাগে? বেশ, বাহ, এটা হয়েছে। আমি তো এমনি খুব মানে ভেতো টাইপের, ভাত খেতে ভালোবাসি, ভাতের সঙ্গে যা যা বাঙালি খাবার সব ভালো লাগে, তো ইলিশ মাছ ভালো লাগে, সবই এরকম আর কি, মানে ডাল ভাতে বাঙালি আর কি। একদম। হ্যাঁ, তো সেগুলোই ভালো লাগে। ইলিশ মাছটা কি ভাজা, ভাপে, না পাতলা না, ঝোল? আমি তো রান্নাও ভালো করি, তো আমি ভাপে করি। ভাবটা, উফ, মানে কি হয়, ফুড ইজ সাম ইমোশন, যেটা না একটু একদম। ডিটেইলিং এ না শুনলে না না ঠিক শুনলে ছবিটা বোঝা যায় না। বোঝা যায় না। হ্যাঁ। পোলাও বানাই, আচ্ছা। পোলাও খেতেও ভালোবাসি। হলুদ পোলাও, হলুদ বাসন্তী। বাসন্তী, উফ, মানে কি বলবো, এসো একদিন, সবাইকে নেমন্তন্ন করে দিলাম। সবার জন্য নেমন্তন্ন কিন্তু। হ্যাঁ, এবারে নিজে হাতে রান্না করে খাও। ও, এর থেকে ভালো কিছু হয় না। ভালো 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 লাগবে তোমাকে। অফকোর্স, এটা শুনেই তো মানে আই এম হাফ ফুল। তবে নানা রকম ভর্তা বানাই, ও, এগুলো বাংলাদেশ থেকে শেখা। বাংলাদেশের। বাংলাদেশের চিংড়ি মাছের মালাইকারি বানাই, সেটা এখানকার সঙ্গে মিলবে না,
এটা আমাকে শিখিয়েছিলেন সঞ্জয় দাদি। তো এরকম আছে আর কি, কিছু কিছু ওখানকার রান্নাও আছে। দারুণ। সিলেটি কই, এগুলো আমি বানাতে পারি। ওহ দারুণ। সো এবার একটা ছোট্ট প্রশ্ন, বন্ধু এই একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু। সো এই যে বন্ধু শব্দটা, কোট আনকোট, উইদিন কোট আনকোট, এই বন্ধু শব্দটা তোমার কাছে কি? বন্ধু শব্দটা, দেখো বন্ধু আমার আছে, আমি নির্বান্ধব নই সেই অর্থে। বন্ধু শব্দটা এমনই যাকে আমার কিছু বলতে হবে না, যে আমার সীমাবদ্ধতা বোঝে, যে আমার সীমা ছাড়িয়ে যাওয়াও বোঝে। তো সত্যি আমার সেরকম বন্ধু আছে। আমিও কারুর কারুর তেমন বন্ধু, মুখে বলতে হয় না। ঠিক। আবার আমার ক্ষেত্রেও আমি জানি এই এই দিন তারা আসবেই, কিছু বলবে না হয়তো, ওই বিষয় নিয়েই কথা হবে না, কিন্তু আসবে। দারুণ। মা হিসেবে লীনা গঙ্গোপাধ্যায় ছেলেকে কোন কথাগুলো শোনা, কথা শোনা, যেটা একটু শুনিস, ছোট থেকে কিছু যে বলা কটা হয়েছে? কথাই বলেছি কোনোটাই তো শোনেনি, বলে লাভটা কি? দিস ইজ দ্য ক্লাসিক রিপ্লাই। হ্যাঁ, ফাইনালি বলেছে তোমার সঙ্গে আমার এজ ডিফারেন্স খুব কম। ওটার জন্য না, তা তো তোমার এরকম তোমার সঙ্গে যা ডিফারেন্স, সেই ডিফারেন্স আমার বন্ধুও আছে। রাইট। হ্যাঁ, তা আমি কি সেই বন্ধুদের সব কথা শুনি? তোমার সব কথা শুনবো কেন? বাট এই যে ছেলের সাথে বন্ধু হওয়া, এটা নিয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ এখন অফকোর্স প্যারেন্টস সবাই, বাট ভালো প্যারেন্টিং ইজ অ্যাগেন অ্যানাদার আর্ট। আমি জানি না ভালো প্যারেন্টিং করেছি কি না, তবে একটা সময় পর্যন্ত ভালোই বন্ধু ছিলাম। তারপরে ব্যস্ততার কারণে ওরও জীবনে ব্যস্ততা বেশি, আমারও জীবনে ব্যস্ততা খানিকটা বেড়ে গেছে। এখন আর সেই ওই প্রাণ খুলে আলোচনা হয় না, কিন্তু খুব টিজ করা হয়। ও আমাকে টিজ করে, আমি ওকে টিজ করি। এবং বাইরে থেকে এটা বিভিন্ন চ্যানেল যারা আসে, ধরো ও তো খানিকটা এই ধরনের কাজ করে, Right. তারা বলে এইটা নিয়ে একটা কেন আমাদের টেলিভিশন শো হবে না, ঠিক। এইটা আমাদের খুব এনজয় করি আমরা। আর ও খুব উইটি, মানে কথা খসতে পারবে না, তোমাকে একটা উত্তর দিয়ে দেবে, ও লাভলি। এবং সেটা খুব মজা করে। তো সেইটা সবসময় চলতে থাকে। লীনা গঙ্গোপাধ্যায় ভার্সন 2 যদি কেউ হতে চায়, লিখতে চায়, তোমার মতো একটু হতে চায়, তাকে কি কি করতে হবে মাথায় নিয়ে চেষ্টা করা না, উচিত? কেউ কারোর মতো হতে পারে না, প্রথম কথা। আর আমার থেকে ভালো অনেক লোক আছে যারা আসে, তারা হয়তো অনেকে আমার থেকে অনেক বেটার। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি শুধু সেটাই বলবো, যে আমার ওই যে বললাম মাটি কামড়ে থাকতে আমি জানি, আমি খুব লড়াই করতে পারি, এবং আমি চট করে হার মানিনি। হ্যাঁ, তো এমনি এমনি তো যদি বলো খানিকটা 1%ও সাকসেস এসেছে, এমনি এমনি তো আসেনি। তার পেছনে যেমন মেধাটেতা ছেড়ে দাও, যেটা প্রধান ছিল সেটা হচ্ছে পরিশ্রম। আমি অনেকগুলো বছর ফ্যামিলির সঙ্গে কোথাও যাইনি, অনেক রকম স্যাক্রিফাইস করেছি শুধু ডেইলি সোপ রেগুলার ঠিকমতো সময়ে রাইট। তাকে দিতে পারার জন্য। ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর ইয়াঙ্গার পিপল, কারণ এখন যেটা হয় যে এত সুন্দর চাকচিক্য চারিদিকে, যে এর পড়াশোনাটা তো কোনো বিকল্প নেই, মানে লেখাপড়া লেখাপড়া লেখাপড়া। তুমি যদি 10টা পয়েন্ট আমাকে বলতে বলো যে কারোর গ্রুমিং করতে গেলে কী কী লাগবে, আর 10টা পয়েন্ট বলো, আমি প্রথম থেকে 10 অবধি লেখাপড়া বলবো। ঠিক। লেখাপড়ার কোনো বিকল্প নেই, সে তুমি স্কুল কলেজে পড়ো, বাড়িতে পড়ো, মানুষের কাছ থেকে শুনে পড়ো, মানে এই চোখ কান মগজটাকে খোলা রাখতে হবে, পড়াশুনোটা জানতেই হবে। এবার একটু শোনা কথা শোনা, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আর তুমি এত সুন্দর গয়না পরেছো, সব সিলভার অ্যান্ড লুকিং ডাজলিং অ্যাবসলিউটলি। আচ্ছা, মা বা ঠাকুমার হয় না যে তারা তো বাড়িতে কিছু গয়না পরে, বা হয়তো তাদের কিছু একটা ছিল, কোন একটা গয়না সেটা হয়তো ঠাকুমা পরতো বা মা পরতো, যেই গয়নাটা তোমার মেমোরিতে এখনো একদম জল করে, এবং হয়তো সেটা তোমার কাছে আছে বা নেই, বাট ও লাভলি। তাহলে which was that first piece of jewelry যেটা দেখে তোমার মনে হচ্ছিল বাহ, এটা আমি চাই, এটা আমি পরতে চাই? আমার ঠাকুমারও একটা জড়োয়া সেট, সেটা আমার কাছেই এসছে ফাইনালি, কারণ আর তো আমাদের বাড়িতে তো একটাই মেয়ে, একদম। তো সবারই সব কিছু এসছে। সেই অর্থে ঠাকুমার জড়োয়া সেট, মায়ের একটা পুষ্পহার, এখান থেকে এত অবধি, ও লাভলি। হ্যাঁ, তার সঙ্গে ম্যাচ করা দুল, এইরকম এরকম কিছু কিছু জিনিস আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং অজস্র শাড়ি তার সঙ্গে। আর আমার মনে হয় এই এই পাওয়া গয়নাগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কোথাও একটা, আমার এখন যেরকম মায়ের যে কোনো কিছু ধরলেই মনে হয় যেন একটু স্পর্শ করতে পারলাম, এটা একটা feel অদ্ভুত হয়, ফিল একটা আছে। feel হয়।
অদ্ভুত যে ফিল খুব আছে। পড়তে পারি সেটা পড়তে গেলেও মনে হয় যদি হারিয়ে যায়, যদি কিছু হয় হ্যাঁ, বাট গলায় তুলি, নিজেই দেখি, আবার রেখে দিই, থাক আজকে থাক, অন্য দিন পড়বো, এরকম হয়। খুব প্রেশাস। খুব প্রেশিয়াস। সবচেয়ে মাথা গরম কিসে হয়? অকারণ মানে গোয়ার্তুমি যদি কেউ করে, বুঝতে পারছি অকারণ জেদ করে যাচ্ছে, বুঝতে পারছি, তখন মাথাটা একদম প্রচণ্ড গরম হয়। যখন গরম হয় তখন লীনাদি কি করেন? চিৎকার। হ্যাঁ, কতক্ষণ রাগটা থাকে? বেশিক্ষণ না, পরেই ঠিক হয়ে যায়। তারপরে কি একটু আদর ঠাদর এরকমও হয় নাকি একদম তারপরে চুপ? ব্যক্তি বিশেষে নির্ভর করে। ওকে, অফকোর্স। অনেক ব্যক্তিকে তোর আদর করতে না না, পারবো না। অফকোর্স 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 অফকোর্স। জোকস অ্যাপার্ট। তবে আজকে এই যে তোমাকে আমি পাশে বসে কথা বলার সুযোগ তুমি আমায় করে দিলে, থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং। আমি কিন্তু দূর থেকে তোমাকে একদম অন্যরকম একটা মানুষ ভাবতাম। কিরম ভাবতে? এই যে তুমি বলে সোশ্যাল সার্কেলে তুমি যেরকম একটা ইয়ে করে থাকো, ওর এরকম একটা বেশ মানে খুব গম্ভীর হবে, আমার প্রচণ্ড বেশি খুব ঘাম snob। হবে, প্রচণ্ড রাগী, প্রচণ্ড মেপে কথা বলবেন, হাসবেন না, ওরকম টাইপ ওটা মনে আমার হচ্ছিল। ইমেজ, ওটা আমি রাখি। Then you have been very successful, I must say that that's exactly how I imagined you to শোনো, be. যে জগতে কাজ করি না, ঠিক। এইটুকু আমাকে খোলস রাখতেই হবে। আর খুব অল্প বয়সেই এসছি কাজ করতে। এই খোলসটা না রাখলে আজকে আর মানে ভেসে চলে যেতাম। তো এটাই হচ্ছে আমার খোলস। Fabulous. এবার লাস্ট একটা প্রশ্ন, তোমার শব্দ, তোমার আশীর্বাদ, তোমার মেসেজ ফর অল দ্য ভিউয়ার্স। কারণ অনেকে আছে যাদের ইন্ডাস্ট্রি নিয়ে অনেক প্রশ্ন থাকে এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে যারা হয়তো ওয়েট করছে ইন্ডাস্ট্রিতে কিছু একটা করব। তাদের মাথাটা মনটা কিভাবে একটু তৈরি করা উচিত? ইন্ডাস্ট্রি কিন্তু অপেক্ষা করে আছে, অপেক্ষা করে থাকে সঠিক মানুষ, সঠিক শিল্পীর জন্য। তো যেটা মুশকিল হয়, অনেকেই বুঝতে পারে না যে তার আসলে কি করা উচিত। এই গাইডেন্সটা, এই কাউন্সেলিংটা হয় না। তো প্রত্যেকেই একটা সময় মনে করে, যে অনেকেই মনে করে যে আমি বোধহয় অভিনয় করতে পারবো। অভিনয়ের ক্ষেত্রেই রাশটা বেশি দেখি, কারণ রেগুলার এটা আমাদের ফেসও করতে হয়। কি করবে? অভিনয় করতে চাই। কেন অভিনয় করতে এলে? না, এখন কিছু করার নেই, অন্য কিছু করার নেই, এবং গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বসে আছি। এইটা নাটকের ছেলেরা বলে। আবার একটা দল আসে, এরা নাটকের নয়, এটা জেনারেল পিপল, অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়ে দূর দূরান্ত থেকে আসে। কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে এলো, কেউ বয়ফ্রেন্ডকে নিয়ে এলো, দুজনেই একসঙ্গে অভিনয় করব, অনেক স্বপ্ন। আচ্ছা, তাকে অডিশন দিতে বলা হলো, সে কিন্তু কোনো গ্রামারও জানে না, গ্রামারও দরকার নেই, তার নর্মাল যে স্পন্টেনিয়াস কথা বলার যে একটা ধরন থাকবে, সেটাতেও গণ্ডগোল। আচ্ছা, তা আমরা বললাম তোমরা নাটক শিখে এসো, কিছুদিন একটা ট্রেনিং করে এসো। তো হলো, পছন্দ হলো না কথা। আরেকটা দল আসছে যারা নাটকের তরুণ তুর্কি সব, তারা এসে জিজ্ঞেস করি যে তুমি তো নাটক করো, এখানে কতটা মন দেবে, বা কিভাবে আমার যদি ক্ল্যাশ করে তখন, হ্যাঁ ডেফিনেটলি নাটকেই যাব। এখানে সিরিয়াল করতে আসছি তো পেটের জন্য, পয়সা নেই, নাহলে নাটকটা করতে পারবো না। তো আমি প্রথমেই বলি সরি, আমিও তোমাকে এই অপশানে নিতে পারবো না। তুমি যদি সিরিয়াল বা টেলিভিশন করতে আসো টেলিভিশনকে ভালোবেসে, এবং এটা কি প্রায়োরিটি দাও, তাহলেই আমি তোমাকে নেব। তাহলে আমার কথা থেকে বোঝা যাচ্ছে যে আমরা ঠিক কীরকম ডেডিকেশনটা চাই। হবে না কেন, মানুষের শেখার তো দিন শেষ হয় না, সবাই শিখে আসে না, কিন্তু আমার স্বপ্নটা সত্যি সত্যি থাকতে হবে। মানে আমি অন্য কিছু করছি, আজকে আর একটা বেটার কিছু পেয়ে গেলে চলে যাব, ইট ইজ নট দ্যাট, এতটা সোজাও না, তোমাকে এর মধ্যেও থাকতে হবে। আর টেলিভিশন, আমি বলবো আমার মতে, আমি সিনেমাও বানিয়েছি, টেলিভিশনও করেছি বলে বলছি, সব মাধ্যম থেকে কঠিন এবং চ্যালেঞ্জিং। তাই তো, তুমি নিজে করেছো, তুমি জানো। তো সুতরাং সেটা খুব চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটাকে না এত সহজে নেওয়া যাবে না, একটু সিরিয়াস হতে হবে। লীনাদি, মানে স্কুলে যেরকম হয় না, মানে একদিনে স্কুলে গিয়ে কি আর পাশ করা যায়? তোমার সাথে কথা বলতে বসে বুঝতে পারলাম যে এই আড্ডা যেন আজকে শুধু ফার্স্ট আড্ডা না হয়ে লাস্ট আড্ডা না হয় আর কি। আই উড লাভ টু লার্ন ফ্রম ইউ, এবং তোমার এই শোনা কথা কথা শোনাতে ইট উইল কন্টিনিউ। ইট মাস্ট, মানে শোনা কথা কথা শোনাতে তুমি সুযোগ দিলে কথা বলার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কারণ আমি ভয় ভয় আই ওয়াজ অ্যাপ্রোচিং ইউ, বিকজ অনেস্টলি যেটা বলছিলাম যে খুবই ভয় পাচ্ছিলাম খুব রাগী। আগে যার ধারণাটা ভেঙেছে তো। একটু। Any না, আমারও message? খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো, তোমাদের প্রশ্নের প্যাটার্নটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ একই রকম কথা বলতে বলতে খুব মানে টায়ার্ড হয়ে যাই। একদম ছোটোবেলায় ফিরিয়ে দিয়েছো, কখনো বাবার সঙ্গে, কখনো দাদুর সঙ্গে, সেই দিনগুলোকে আবার নিজের মনের মধ্যে ফিরে পাচ্ছি, এটাই আজকের দিনে সব থেকে বড় পাওনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরকমই 24 ক্যারেট
মানুষ হয়ে থাকো, পিওরেস্ট পিওর সোল, আরও সব কিছু বেস্ট হোক এবং তুমি যা চাইবে সেটাই হবে, যেমনটি হয়েছে। থ্যাংক ইউ, সবার আশীর্বাদ তোমার সবার সাথে। আশীর্বাদ চাই, সবাইকে আমার নমস্কার। এটাই শেষ অবধি চাওয়া, আমি প্রথমেও ওটাই শুরু করেছিলাম। আর তো কিছু সত্যি চাওয়ার নেই আশীর্বাদ ছাড়া। আশীর্বাদ থাকলে সব হয়, আশীর্বাদ না থাকলে কিছুই হয় না। অ্যাবসলিউটলি, আজকে এই আশীর্বাদটা নিলাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর আশীর্বাদের আশিটা এখন আপাতত বলতে খুব দুঃখ লাগছে, বাট থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর প্রেশিয়াস টাইম অ্যান্ড ওয়ার্ডস। আবার এসো। থ্যাংক ইউ দিদি, আর আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার আপনাদেরও।